তাহলে আজ কি করাবো 17 নম্বর স্কুল। আর 17 নম্বর স্কুল আছে তোমার 438 পেজ। তাহলে দেখা যাক 17 নম্বর স্কুলে প্রথম কোশ্চিন কি আছে, এমসিকিউ। তাহলে প্লেন চলাচল করে মেসোস্ফিয়ার দিয়ে, ট্রপোস্ফিয়ার দিয়ে, থার্মোস্ফিয়ার দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। তাহলে প্লেন চলাচল করে, এটা হয়ে যাবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। ট্রপোস্ফিয়ার হবে না, স্ট্র্যাটোস্ফিয়ার হবে। তারপরে দেখো 2 নম্বর কী বলেছে, নিচের কোনটি ব্যতিক্রম। তাহলে নিচের ব্যতিক্রম হয়ে যাবে তোমার 273 কেলভিন। এটা জিরো কেলভিন, এটাও 0 কেলভিন, -273°C। এটা হচ্ছে তোমার 0 কেলভিনই আছে, আর এইটা কিন্তু আলাদা আছে তোমার। এটা 0 কেলভিনে, এটা 273 কেলভিনে। সবটাকে এটাকে কেলভিনে করলে 0 কেলভিন হবে, এটা দেখো কেলভিনে করলে 0 কেলভিন হবে, কিন্তু এইটা কত আছে 273। তাহলে এইটা হয়ে যায় তোমাদের আলাদা। এটা মনে হয় তোমাদের টেস্ট পেপারে অ্যান্সার ভুল দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা নিয়েছে মনে হয় টেস্ট পেপারে। তারপরে দেখো কি বলেছে 13 নম্বর, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ, গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। অক্সিজেনের বাষ্প ঘনত্ব তাহলে কত, O2। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব হয়ে গেল তোমার 32। অক্সিজেনের বাষ্প ঘনত্ব হয়ে যেত তো O2, তাহলে 32। অক্সিজেনের বাষ্প ঘনত্ব হয়ে যাবে তোমার 16। অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, আর আণবিক ভর কত অক্সিজেনের 32। তাহলে কী বলেছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের দ্বিগুণ, বাষ্প ঘনত্ব কত আছে অক্সিজেনের 16, তাহলে তার দ্বিগুণ কত হয়ে যাবে, তাহলে 32 বাষ্প ঘনত্ব। তাহলে এই গ্যাসটার তাহলে আণবিক গুরুত্ব কত, আর আণবিক গুরুত্ব কত হয়, তার ডাবল হয়। তাহলে তার ডাবল হলে কত হয়ে যাবে, তাহলে 32 দুগুণে 64 হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বর বলছে, কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক হলো। তাহলে এর মধ্যে সম্পর্ক হয়ে যাবে এটা। তাহলে আমরা আলফা বিটার মধ্যে সম্পর্ক কি জানি, α/1 সমান β/2 সমান γ/3। তাহলে দেখো এটাকে 6 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করো, তাহলে সেম ওটাই চলে আসবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এটা। তারপর দেখছে, একটি অবতল দর্পণের সামনে 15 সেমি দূরে একটি বস্তু রাখা হলো, কিন্তু কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না। তাহলে অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হবে। তাহলে কোনো দর্পণে যদি ফোকাসে কোনো বস্তু রাখি, তার প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়, অসীমে হয়, ওই জন্যে এটার অ্যান্সার হয়ে যাবে 15 সেমি। তারপরে দেখো 6 নম্বর কী বলেছে, বস্তু অপেক্ষা। তারপরে দেখো বস্তু অপেক্ষা, তাহলে বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন অবতল দর্পণ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ। তারপরে কি বলেছে, নাইক্রোম তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। তাহলে হয়ে গেল উচ্চ রোধ আর উচ্চ গলনাঙ্ক। তারপরে দেখো রোধাঙ্কের এসআই একক ওহম ইন্টু মিটার ইনভার্স। তাহলে রোধাঙ্কের এসআই একক ওহম ইন্টু মিটার ইনভার্স। তারপরে কি বলছে 9 নম্বর, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কী হবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। এর আগের স্কুলেই পড়লাম। তাহলে দেখছো এতক্ষণ করতে করতে এসে অনেকটা কোশ্চিন কমন হয়ে যাচ্ছে, মানে রিপিট হচ্ছে, প্রায় 3-4টা করে রিপিট হচ্ছে প্রত্যেকটা স্কুলে। তারপরে দেখো 10 নম্বর কি বলেছে, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত। তাহলে এটা 17 নং শ্রেণীতে অ্যান্সার। এটাও এর আগে করেছিলাম এর আগের স্কুলে। তারপরে কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না। তাহলে লিথিয়াম, এটাও আগে হয়েছিল। তারপরে 12 নম্বর, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে গলিত NaCl, এটাও এর আগের স্কুলে করেছিলাম, মানে এর আগে।
তারপরে 13 সোডিয়াম নাইট্রোফুসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? বেগুনি। এটাও করানো হয়েছিল এর আগের স্কুলগুলোতে। তাহলে প্রায় দেখছো অনেকটা কোশ্চেন কমন হয়ে যাচ্ছে। যারা আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখেছো তারা বুঝতে পারছো। তাহলে এটা হলো। তারপরে দেখো 14 নম্বর, লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি? রেড হেমাটাইটের সংকেত হচ্ছে তোমার Fe2O3। রেড হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। তারপরে 15 নম্বর, 3টি কার্বনযুক্ত অ্যালকেনের H পরমাণুর সংখ্যা। তাহলে H পরমাণুর সংখ্যা কত? 8। তাহলে অ্যালকেনের একটা সূত্র আছে, সেই সূত্রটা ফেললেই হয়ে যাবে। অ্যালকেনের সঙ্গে CnH2n+2। তাহলে কি বলেছে? 3টি কার্বন, তাহলে কার্বন এখানে 3 বসিয়ে দাও, এখানে 3 বসিয়ে দাও, 3 গুণ 6 2 8, তাহলে 8টা হয়ে গেল। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার এসিকিউ কি বলা হয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ উপস্থিত? এক্সোস্ফিয়ার। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এক্সোস্ফিয়ার। তাহলে কৃত্রিম বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত? এক্সোস্ফিয়ার। তারপরে দেখো, অথবা বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? মিথেন, CH4। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4। তারপরে দেখো 2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়ন স্ফিয়ারে বা আয়নমণ্ডলে দেখা যায় তোমার মেরুজ্যোতি। তারপরে দেখো, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ এটার ক্ষেত্রে কি হবে? তাহলে 44.8 বলেছে। তাহলে আমরা 22.4 লিটার ক্ষেত্রে কি 1 মোল হয়? 22.4 লিটারের ক্ষেত্রে 1 মোল হয় যে কোনো গ্যাসের আয়তন। তাহলে 44 কত? তাহলে এটা সমান কি 2 মোল হবে। আর 2 মোলের ক্ষেত্রে পিভি ইকুয়াল কি? এনআরটি সূত্র। পিভি ইকুয়াল সূত্রটা কি? এখানে লিখে দেখায় খাতায়, তাহলে বুঝতে পারবে। তাহলে পিভি ইকুয়াল এনআরটি। তাহলে 44.8 লিটার, তাহলে 22.4 লিটারে 1 মোল, তাহলে এটা সমান 2 মোল। তাহলে এখানে গিয়ে 2 বসে যাবে, তাহলে এটার ক্ষেত্রে PV ইকুয়াল 2RT। তাহলে এটার ক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে 4 নম্বর কি বলেছে? বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? তাহলে সাধারণ ধ্রুবক হয়ে যাবে তোমার ভর। তাহলে সাধারণ ধ্রুবক হয়ে গেল তোমার ভর। তারপরে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে সম্পর্ক কি? তাহলে সম্পর্ক এটা α/1, β/2 আর γ/3। তাহলে এটা হচ্ছে তোমার সম্পর্ক। তারপরে দেখো, তারপরে অথবা আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? তাহলে তাপ পরিবাহিতার মান হয়ে যাবে 0। এটার ক্ষেত্রে 0 হয়ে যাবে। একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে দিয়ে গেলে আপতন কোণ কত হবে? আপতন কোণ হয়ে যাবে 0। বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হয়? যে কোনো লেন্সে বা দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে সেই রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসে সোজাসুজি, ওই জন্যে 0 হয়ে যাবে। তারপরে দেখো 7টা, কোন শর্তে উত্তল লেন্স অসৎ বর্ধিত
সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে। তাহলে এটা হয়ে যাবে এফ আর 2F এর মাঝখানে যদি বস্তু কোনো রাখা হয় তাহলে এই শর্তটা প্রযোজ্য হবে। তারপর হচ্ছে সত্য না মিথ্যা। তড়িৎ শক্তির এসআই একক জুল, এটা হয়ে যাবে তোমার সত্য। তড়িৎ শক্তির এসআই একক হয়ে যাবে তোমার জুল। তারপরে দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুলের সূত্রের একটি ব্যবহারিক যন্ত্রের নাম লেখো। তাহলে থার্মোমিটার একটা ব্যবহারিক যন্ত্র, থার্মোমিটার। তারপরে 10টা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার উল্লেখ করো। অনেক অপব্যবহার আছে। নিউক্লিয় বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপটাকে কাজে লাগে আমরা শক্তি উৎপাদন হওয়ার কথা ছিল, কিন্তু সেই শক্তিটা আমরা কী হয়েছে পারমাণবিক বোমা তৈরি করে নিয়েছি, আরও বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে নিয়েছি। সেটা কি করছি, সেটা মানুষ মারার কাজে বা অন্য যেগুলো মানুষের ক্ষতি হবে সেই সমস্ত কাজে ব্যবহার করছি। এটাই হচ্ছে তোমার অপব্যবহার। ব্যাস। তারপরটা নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র থেকে তা ব্যাখ্যা করা যায়, সেটা হয়ে যাবে E = mc স্কয়ার। আইনস্টাইনের যেটা সূত্র আছে E = mc স্কয়ার, সেই সূত্র থেকে এটা ব্যাখ্যা করা যায়। E = mc স্কয়ার। ব্যাস। তারপরে দেখো, তারপরে ডান দিক বাম দিক। তাহলে প্রথমটা কি বলেছে, থার্মিট মিশ্রণের প্রধান উপাদান কি? থার্মিট মিশ্রণের প্রধান উপাদান হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে তোমার বেরিলিয়াম। তারপরে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, সেটা হয়ে যাবে তোমার সিজিয়াম। আর জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে সিউ, কপার। তাহলে হয়ে গেল। তারপরে পেজে দেখো, তারপরে পেজে প্রথম কোশ্চেন কি বলেছে 12 নম্বর, স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয়? তাহলে এটাতে তোমার আয়নীয় বন্ধন সৃষ্টি হয় বা তড়িৎ যোজী বন্ধন সৃষ্টি হয়। তাহলে এটা আনসার হবে আয়নীয় বন্ধন। তারপরে দেখো গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়, সত্য না মিথ্যা? তাহলে এটা হয়ে যাবে তোমার মিথ্যা অ্যান্সার। অ্যানোডে সোডিয়াম ধাতু না, অ্যানোডে অন্য ক্লোরিন থাকে, ক্লোরাইড আয়ন। তাহলে এটা উল্টো পাল্টা লিখে দিয়েছে, ওই জন্য এটা হয়ে যাবে মিথ্যা। তারপর অথবা কোশ্চেন কি বলেছে, একটি লোহার চামচের নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহার করব? অ্যানোড রূপে নেব নিকেল। তাহলে যার প্রলেপ দিব, যে ধাতুটার প্রলেপ দিব সেটা অ্যানোড রূপে নিতে হয়, আর যার উপর প্রলেপ দিব সেটা ক্যাথোড নিতে হয়। তাহলে এইটুকু মনে রাখবে, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। তারপরে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় তোমার হাইড্রোজেন গ্যাস H2। ক্যাথোডে গ্যাস উৎপন্ন হয় তোমার হাইড্রোজেন H2। তারপর দেখো ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হচ্ছে তোমার H2S2O7 হচ্ছে তোমার ওলিয়ামের সংকেত। তারপরে কি বলেছে, নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানাইডের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। ক্যালসিয়াম সায়ানাইডের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। লেড নাইট্রেট, তারপর কোশ্চেন, লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণের পদক্ষেপ পড়ে? তাহলে এটা হয়ে যাবে তোমার কালো বর্ণের পদক্ষেপ পড়ে। তারপরে 17 নম্বর কি বলেছে, আইইউপ্যাক নাম লেখো CH3COH। তাহলে CH3COH এর আইইউপ্যাক নাম লিখতে বলেছে। তাহলে আইইউপ্যাক নাম, তাহলে একটা কার্বন, দুটা কার্বন, তাহলে এটা হয়ে যাবে কি দুটা কার্বন, তাহলে মিথ থেকে ইথ, তাহলে ইথানোয়িক অ্যাসিড। এটা হয়ে যাবে তোমার ইথানোয়িক অ্যাসিড। এর আগের স্কুলে করালাম, ওই জন্য আর ভেঙে দেখালাম না।
তাহলে এটা হয়ে যাবে তোমার ইথানোয়িক অ্যাসিড। তারপর দেখো কার্যকরী মূলক কাকে বলা হয়, কার্যকরী মূলক কাকে বলা হয় সেটা দেখো। তাহলে কার্যকরী মূলক আমি এখানে লিখে দিয়েছি, দেখো বইয়েও আছে, তোমরা দেখতে পারো। যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বলা হয়। তাহলে এইটুকু স্ক্রিনশট করে বা পজ করে তোমরা লিখে নিতে পারো। তারপরে দেখো অ্যালকাইন শ্রেণীর যৌগের সরলতম রূপটি নাম লেখো, অ্যালকাইন শ্রেণী। তাহলে অ্যালকাইন শ্রেণীর এটা হয়ে যাবে তোমার এটা CnH2n-2। তাহলে ওটার একটা উদাহরণ হয়ে গেল তোমার এটা সরলতম যৌগর সাধারণ সংকেত, আর যৌগটা হয়ে গেল তোমার এটা তাহলে ইথাইন। তারপরে এটা হয়ে গেল, তারপরে অথবা। তাহলে কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের নাম, তাহলে কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের নাম হচ্ছে OH। কার্যকরী মূলকের নাম হচ্ছে তোমার OH। তাহলে এটা স্কুল শেষ। তাহলে এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখেছো অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটাও দাবিয়ে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এই কয়েকদিন অবশ্যই মন দিয়ে পড়বে, শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবে, কেন একটা মাস আছে, প্রায় একটা মাস থেকে কয়েকটা দিন বেশি আছে। তাহলে তোমরা শরীরের প্রতি যত্ন নেবে। এখন যদি কোনো কিছু হয়ে যায় তাহলে 10-12 দিন নষ্ট হয়ে যাবে বেকার। তাহলে অবশ্যই শরীরের প্রতি যত্ন নিয়ে পড়বে। থ্যাংক ইউ।